আসসালামু আলাইকুম। আমাদের এই পর্বে থাকছে হচ্ছে নিউটনের বলবিদ্যার শর্টকাট টেকনিক, কীভাবে আমরা শর্টকাটগুলো ইউজ করে এমসিকিউ সলভ করতে পারবো সেগুলো। এই এমসিকিউ এর শর্টকাটগুলো কাজে লাগবে আমাদের এইচএসসি একাডেমিকে অ্যাডমিশনে এবং হচ্ছে ভার্সিটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের পাশাপাশি মেডিকেল অ্যাডমিশনে অনেকটা কার্যকরী হবে। চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের প্রথম ম্যাথটা হচ্ছে যে একটি বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে চলে 12তম সেকেন্ডে 0.72 মিটার এবং হচ্ছে 16তম সেকেন্ডে 0.97 মিটার অতিক্রম করে বস্তুটির ত্বরণ কত। তো এটা হচ্ছে আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করতে পারবো, যেমন এ হচ্ছে এ ইকুয়াল S2 মাইনাস S1 বাই হচ্ছে T2 মাইনাস T1, এটা ইউজ করে করতে পারবো। S2 এর ভ্যালু কত, যে 16তম সেকেন্ডে সেটা হচ্ছে 0.97 মিটার মাইনাস S1 হচ্ছে 0.72 মিটার, নিচে হচ্ছে T2 হচ্ছে 16 মাইনাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে আমাদের যদি সমাধান করে ক্যালকুলেটর দেখে সেটা হচ্ছে 0.06 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন অনেকের প্রশ্ন জাগবে যে ভাইয়া আমরা তো জানি হচ্ছে এ ইকুয়াল ডিভি উপরে হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা টি, কিন্তু এইখানে যে ফর্মুলা ইউজ করলাম সেটা তো ডেল্টা ভি না, সেটা হচ্ছে ডেল্টা এস বাই ডেল্টা টি। অনেকেরই এই ধারণাটা আসতে পারে, কিন্তু আমি একটু খেয়াল করা ভালো করে। আমাকে বলছে 12তম সেকেন্ডে, তাহলে 12তম সেকেন্ডে যদি আমার বলে 12তম সেকেন্ডের স্মরণ, তাহলে সেটা কি 12তম মানে হচ্ছে 12 নাম্বার সেকেন্ড, মানে 1 সেকেন্ডের জন্য। তাহলে 1 সেকেন্ডের জন্য যদি এইটা যদি স্মরণ হয় তার মানে কি 1 সেকেন্ডের স্মরণকে আমরা বেগ বলি, তাহলে এটা ভেলোসিটি দেওয়া, আবার এইটাও ভেলোসিটি দেওয়া, তাহলে এই দুইটা ভেলোসিটি মাইনাস করবো আর সময় দুইটার পার্থক্য নিলেই আমরা পেয়ে যাবো ত্বরণ পেয়ে যাবো। তার মানে ডেল্টা ভি বাই ডেল্টা টি, এইটা এখানে আমরা অ্যাপ্লাই করেছি, টেকনিক্যালি অ্যাপ্লাই করেছি। এরপরে বলা হচ্ছে যে স্থির অবস্থা হতে চলে 4 নাম্বার সেকেন্ডে S1 এবং 6 নাম্বার সেকেন্ডে S2 অতিক্রম করে S1 বাই S2 কত। তাহলে S1 বাই S2 হচ্ছে আমাদের ফর্মুলাটা লিখে ফেলি, S1 বাই হচ্ছে S2 ইকুয়াল 2 ইন্টু T1 মাইনাস 1 বাই হচ্ছে 2T2 মাইনাস 1, এটা হচ্ছে ফর্মুলা। তো 2 ইন্টু T1 কত, যেহেতু S1 এই জন্য উপর T1 হচ্ছে, তাই 2 ইন্টু T1 হচ্ছে 4 সেকেন্ড, 4 নাম্বার সেকেন্ড মাইনাস 1 দিব, 2 ইন্টু 6 মাইনাস 1, 8 মাইনাস 1 7 থাকবে, 7 12 মাইনাস 1 11 থাকবে, 7 বাই 11, এটা হচ্ছে আনসার। তো আমাদের আর ম্যাথ করতে হবে না, ম্যাথ ছাড়াই হচ্ছে আমরা শর্টকাট ইউজ করে আমরা সলভ করতে পারবো। কোনো তক্তার 9 সেন্টিমিটার ভেদ করার পর গুলির বেগ দুইটা কেস হতে পারে, যে 1/n অংশ হতে পারে, আবার হচ্ছে 1/n অংশ হারাতে পারে। দুইটার জন্য দুইটা আলাদা ফর্মুলা। তো এ নাম্বার হচ্ছে যদি 1/2 বা 1/2 হয় তখন কি হবে, তখনটার ফর্মুলা হচ্ছে আমাদের যে আর কত দূর গিয়ে থামবে, সেটা হচ্ছে ধরে নিচ্ছি যে আরও যাবে হচ্ছে এক্স মিটার যাবে, তাহলে এক্স এর ফর্মুলা হচ্ছে আমাদের এস বাই এন স্কোয়ার মাইনাস হচ্ছে 1। তাহলে এস কোনটা প্রথমে যতটুকু গিয়েছিল 9 সেন্টিমিটার, উপরে দিচ্ছি আমি 9 সেন্টিমিটার, নিচে এন স্কোয়ার, এন কোনটা খেয়াল করি 1/2কে আমরা 1/n লিখতেছি, তার মানে এন এর ভ্যালুটাই হবে আসলে 2, এন এর ভ্যালুটাই হবে এখানে 2 হবে, তাহলে এখানে হবে 2 স্কোয়ার মাইনাস 1, তাহলে 9/3 হচ্ছে আমাদের জাস্ট 3 সেন্টিমিটার আরও প্রবেশ করবে। আর যদি হয় যে 1/2 বা 1/n হারায় তখন ফর্মুলাটা কি আসবে, তখন ফর্মুলা হচ্ছে আমাদের এক্স ইকুয়াল এস ইন্টু এন মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2n মাইনাস 1। এখন মানটা যদি বসাই দিই এখানে, এস এর ভ্যালু হচ্ছে 9, এন এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস 1 হোল স্কোয়ার, নিচে হচ্ছে 2 ইন্টু এন হচ্ছে 2 মাইনাস 1, তার মানে 9/3 থাকবে, অর্থাৎ 3 সেন্টিমিটারই থাকবে আনসার। তো এটা কিন্তু সবসময় সেম হবে না, কারণ সবসময় তো এখানে হাফ থাকবে না। যদি 1/3 হয় তাহলে এন এর ভ্যালু 3 বসলে দেখবেন যে এইটার আনসার একদম আলাদা হয়ে যাচ্ছে। কেস নাম্বার 4 হচ্ছে একটি গুলি একটি তক্তা ভেদ করতে পারে, বেগ যদি নাম্বার কোশ্চেনে হতে পারে 4 গুণ করা হলো অথবা 3 গুণ বৃদ্ধি করা হলো, তাহলে গুলিটি কয়টি তক্তা ভেদ করতে পারবে। আসলে দেখুন এই দুইটা কেস কিন্তু একই কথা বলতেছে, একটা হচ্ছে 4 গুণ করা হচ্ছে, তার মানে আগে ভি ছিল, এখন আমি 4v করে ফেললাম, এখনকার ভেলোসিটি 4v। আরেকটা হচ্ছে 3 গুণ বৃদ্ধি করা হলো, তার মানে আগে ছিল ভি, এখন হচ্ছে 3 গুণ বৃদ্ধি করলাম, 3v বৃদ্ধি করা হলো, টোটাল ভেলোসিটি কত হবে যোগ করে দিব 4v, তার মানে দুইটাতেই আনসার সেম আসবে।
তো এখানে আমাদের কোশ্চেন হচ্ছে যে কয়টি তক্তা ভেদ করতে পারবে, তাহলে আনসার হচ্ছে তক্তা সংখ্যা এখানে হচ্ছে আমাদের জাস্ট এন স্কোয়ার। তো এই এন আসলে কোন এন, এটা হচ্ছে কথা। এই এন কি এটা যে কত গুণ বৃদ্ধি করা হলো, না কত গুণ করা হলো, আমি আবারও বলছি কত গুণ করা হলো, এইটাই হচ্ছে এন। এখানে 4 গুণ করা হচ্ছে না, এই এন এর মান হচ্ছে 4। তাহলে এখানে যে 4 বসে, 4 স্কোয়ার সমান হচ্ছে আমাদের 16। তার মানে সে 16টি তক্তা ভেদ করতে পারবে, এটা আনসার। আমরা এবার শর্টকাট ইউজ করে করতে পারবো ম্যাথটা। 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে, এটা হচ্ছে কেস নাম্বার 5, একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি হবে বিভব শক্তি 3 গুণ। 3 গুণ, 4 গুণ, 5 গুণ, যে কোনো সংখ্যক গুণ হতে পারে। তো এখানে আমাদের শর্টকাটটা হচ্ছে, আমি ধরলাম যে ভূমি হতে কত উচ্চতায়, ভূমি হতে এই একদম উপর থেকে ছেড়ে দিব, ছাড়তে ছাড়তে এইখানে, তাহলে সবটা উচ্চতা যদি এইচ হয়, ভূমি থেকে উচ্চতা ধরবো আমি এক্স ধরবো। তাহলে এক্স উপরে হচ্ছে আমাদের, তাহলে এক্স উপরে, এটা এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মানটা হচ্ছে আমাদের এইচ বাই এন প্লাস 1, এটা হচ্ছে ফর্মুলা, এইচ বাই এন প্লাস 1। এইচ এর মান দেওয়া আছে কত এখানে 100 মিটার, 100 বাই হচ্ছে এন হচ্ছে আমাদের 3, 3 গুণ করা হচ্ছে, তাহলে 3 প্লাস হচ্ছে 1 ভাগ করে দিলে 4, 25 মিটার পাওয়া যাবে, এটা হচ্ছে আনসার। এখন সব সময় কিন্তু আমাদের এই অপশনে এটাই দেয়া থাকতে হবে যে ইকে এর মান ইপি এর কত গুণ। আমি আবারও বলছি, এখানে ইকে হচ্ছে যে এন ইন্টু ইপি, এইটাই লাগবে যে ইকে এর মান গতিশক্তি বিভব শক্তির কত গুণ। কখনো যদি এমন দেয়া থাকে যে বিভব শক্তি হচ্ছে গতি শক্তির অর্ধেক, তখন যেটা করব আমি যে এইটাকে হচ্ছে আমি জাস্ট ইকে রাখবো, এই 2 দিয়ে মাল্টিপ্লাই করে 2 ইপি হবে, এইভাবে নিয়ে সলভ করব। কথা কি বুঝে গিয়েছে? সবসময় হবে গতিশক্তি বিভব শক্তির এত গুণ, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে কেস নাম্বার 6, খাড়া অবস্থায় 1 মিটার দৈর্ঘ্যের দণ্ড কাত হয়ে পড়ে যায়, দণ্ডটি কত কৌণিক বেগে ভূমিকে আঘাত করবে। এইটা হচ্ছে থিওরিটিক্যাল ব্যাখ্যা, যেমন সময় আমাদের ভার কেন্দ্র দিয়ে ম্যাথগুলো সলভ করা হয়, এগুলো একটু লেন্দি হয়। আমি যদি শর্টকাট ইউজ করতে পারি তাহলে ম্যাথটা খুবই ইজি হয়ে যাবে। যেমন হচ্ছে ওমেগা, আমার কত কৌণিক বেগ দরকার, কৌণিক বেগটা হচ্ছে ওমেগা, ওমেগা ইকুয়াল হচ্ছে 1/2L √3g, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখানে 3g মানে এরকম না থার্ড জেন্ডার, এরকম কিছু না আর কি, 3 × g গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। তাহলে 1/2 × L এর মান কত, এই যে 1 মিটার দৈর্ঘ্য, এটা হচ্ছে L এর মান, এখানে 1 বসাবো, 2 × 1 আর √, হচ্ছে কত 3 × g এর মান 9.8। তো এখানে যদি সলভ করি আমাদের আনসার কত আসবে, আনসার আসবে হচ্ছে 2.73 এরকম কিছু একটা আসবে, রেডিয়ান পার সেকেন্ড হবে ইউনিট। ওকে, এবারের প্রশ্ন হচ্ছে কেস নাম্বার 07, 2 কিলোমিটার উঁচুতে আনুভূমিকভাবে 200 মিটার পার সেকেন্ড সম গতিতে গতিশীল বিমান থেকে একটি বোমা ছেড়ে দিলে কত সময় পর মাটিতে পড়বে। অনেকের প্রশ্ন, এই বোমাটা কোথায় পড়বে। এই বোমাটা তাদের মাথাতেই পড়বে যারা হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছে না, তাদের উপর পড়বে, আই এম শিওর। জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আমাকে বলছে যে কত সময় পর মাটিতে পড়বে। তো এইটার যে শর্টকাট টেকনিক সেটা হচ্ছে টি, এই যে টাইম পিরিয়ডটা বের করবো সেটা হচ্ছে √2 × h বাই নিচে হচ্ছে কার্যকর ত্বরণ দিব। এটা একটা খুবই ইম্পর্টেন্ট কারণ আছে, কার্যকর ত্বরণ, পরে আমি ব্যাখ্যা করতেছি। কার্যকর ত্বরণ, তো কার্যকর ত্বরণ কেন, কারণ যখন লিফটে থাকবে তখন দেখা যায় যে এই ত্বরণটা সবসময় জি থাকে না, কম বেশি হতে পারে। এই জন্য আমি একবারেই বলে দিচ্ছি এটা সবসময় নিচে, কার্যকর ত্বরণ দিলেই যে কোনো ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখন মান বসাই, √2 × কত উপর থেকে ছাড়া হচ্ছে 2 কিলোমিটার, তার মানে 2000 মিটার নিচে হচ্ছে। এখন বস্তু যখন উপর থেকে নিচে যখন পড়বে তখন তো আমাদের কোনো এক্সটার্নাল কোনো ত্বরণ কাজ করবে না, শুধুমাত্র জি, তাহলে 9.8 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে কত সময় পর মাটিতে পড়বে। এখন কেস নাম্বার 8, এটা খুবই স্পেশাল, এখান থেকে অনেক এমসিকিউ সিকিউ আসে, তো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং বুয়েটে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। যে একটা ব্যক্তি লিফটে একটা বল নিয়ে দাঁড়ায় আছে, যেমন আমি লিফটে বল নিয়ে দাঁড়ায় আছি, এখন লিফটটা উপরের দিকে যাচ্ছে, তো আমি যখন উপর দিকে যখন যাচ্ছে সমবেগেও যেতে পারে, সমত্বরণেও যেতে পারে, আবার নিচের দিকেও নামতে পারে। তো যাই হোক না কেন আমি যখন বস্তুটা ছেড়ে দিব তখন সেটা মেঝে স্পর্শ করবে। এই যে মেঝে স্পর্শ করতে কত সময় লাগবে সেটা বের করব।
আর আমি যখন দাঁড়িয়ে আছে আমার যে একটা ভর, আমার একটা ওজন থাকবে, বা নর্মাল অবস্থায় ওজন, আর যখন লিফটে থাকবো সমবেগে উঠলে ওজন কত হবে, সমত্বরণে নামলে বা উঠলে ওজন কত হবে, সেটা আমরা এখন বের করব। তাহলে তাহলে আমি যদি বস্তুটা ছেড়ে দেই, তাহলে বস্তুটা এখন দেখতে হবে কতটুকু সে দূরত্ব অতিক্রম করবে। বস্তুটা কিন্তু এখান থেকে জাস্ট লিফটের মেঝেতে আসবে, তাহলে বস্তুর অবস্থান থেকে লিফটের মেঝের যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের এখানে এইচ দেয়া আছে। তাহলে মেঝে স্পর্শ করতে সময় হচ্ছে √2h বাই, এখন দেখুন আমি আগেই বলছিলাম কার্যকর ত্বরণ। তাহলে এখন লিফট সবসময় কি করবে, সমবেগে উঠতেছে এখানে, আর বস্তুর উপর এই বলের উপর সবসময় কি কাজ করবে, একটা জি কাজ করবে। যেহেতু এখানে শুধুমাত্র জি, আর কোনো ত্বরণ নেই সমবেগ, সুতরাং এখানে জাস্ট জি বসাই দিলে হবে। তাহলে লিফটে থাকা ব্যক্তির ওজন যেহেতু সমবেগে যাচ্ছে, সুতরাং জাস্ট mg হবে, এখানে আর কিছু কাজ করবে না। আর যখন এই ত্বরণে যখন উপরে উঠবে তখন আমাদের টি হবে √2h বাই, হচ্ছে এই হচ্ছে এইচ বল থেকে বস্তুর মেঝের দূরত্ব, আর নিচে হচ্ছে যে জি, এই বস্তুর উপর সবসময় জি নিচের দিকে কাজ করবে আর এ উপরের দিকে। তাহলে জি নিচে এ উপরে, এখানে আমরা আপেক্ষিক ত্বরণ নিব। আপেক্ষিক ত্বরণ হলে দুইটা অপোজিট দিক হলে যোগ করে দিব, জি প্লাস এ করে দিব, এর মান দেওয়া থাকবে, আপনি সময় পেয়ে যাবেন। আর তখন অনুভূত ওজন হবে আমাদের এম ইন্টু কত, এই যে কার্যকর ত্বরণ দিব, এখন আর শুধু জি দিব না, এখন কার্যকর ত্বরণ হচ্ছে জি প্লাস এ, এই হচ্ছে ফর্মুলা। আবার এখানে যখন এ ত্বরণের নিচে নামবে, এই বস্তুর উপর খেয়াল করি জি নিচের দিকে কাজ করবে, আবার এও নিচের দিকে কাজ করবে, দুইটা একই দিকে কাজ করবে। যদি একই দিকে হয় আপেক্ষিক ক্ষেত্রে মাইনাস হবে, তাই টি হচ্ছে √2h বাই হচ্ছে জি মাইনাস এ হবে, আর ডাব্লিউ হবে এম ইন্টু কত, জি মাইনাস এ। তো দেখা যাবে যে এইখানে ওজনটা নর্মাল থাকবে, এখানে ওজনটা বেশি মনে হবে, এখানে ওজনটা কম মনে হবে। এই জন্য বলা হয় লিফট যখন এই ত্বরণের নিচে নামে তখন আমাদের মানে হালকা অনুভব হয়, আর মাঝামাঝি যখন উপরে ওঠে তখন আমাদের মানে একটু ভারী অনুভব হবে। আর এর মানটা যদি জি হয় তাহলে দেখবেন যে এর মানটা যদি জি, অর্থাৎ জি ত্বরণেই যদি উপরে ওঠে তখন বেশ দ্বিগুণ ওজন মনে হবে, আর যখন জি ত্বরণের নিচে নামবে তখন দেখা যায় যে ওজনহীন, অর্থাৎ একদম জিরো ওজন মনে হবে। কেস নাম্বার 9 হচ্ছে আমাদের হস্ত প্রসারিত অবস্থায় 1 রিভলিউশন পার সেকেন্ড বেগে ঘূর্ণায়মান, তার জড়তার ভ্রামক 60 ভাগ কমে যায় যদি হাত গোটানো অবস্থায় থাকে, আর হাত গোটানো অবস্থায় প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা কত। তো বিষয় হচ্ছে আমি যখন হাতটাকে প্রসারিত করব তখন আমার এক ধরনের জড়তার ভ্রামক, হাতটা যখন আমি গোটাবো সংকুচিত করব তখন অন্য ধরনের জড়তার ভ্রামক কাজ করবে। তো বললো যে যখন গোটাবো তখন 60% কমে যাবে। আমার বলছে হাত গোটানো অবস্থায় প্রতি সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা কত। এই ম্যাথটা যদি আমরা নর্মালভাবে সলভ করতে যাই অনেক সময়ের প্রয়োজন হয়, বা যদি শর্ট টেকনিকটা ইউজ করি তাহলে খুবই মানে অল্প সময়েই আমাদেরকে সলভ হয়ে যাবে। তাহলে আমাদের বের করতে হবে ঘূর্ণন সংখ্যা, আমরা বের করব n2 কত, উপর হচ্ছে n1 বাই হচ্ছে 1 মাইনাস 0.1 ইন্টু হচ্ছে x, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন দেখে নিই n1 কোনটা। n1 হচ্ছে, খেয়াল করুন ভালো করে, যে প্রথম হস্ত প্রসারিত অবস্থায় 1 রিভলিউশন পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে সে একবার ঘুরবে, এটা হচ্ছে কথা। তার প্রথম অবস্থায় কি, সে যে একবার ঘুরবে, এটা হচ্ছে n1 এর মান হচ্ছে এখানে 1, অর্থাৎ একবার ঘুরবে 1 রিভলিউশন পার সেকেন্ড, 1 সেকেন্ডে একবার। তাহলে n1 এর মান হচ্ছে এখানে 1, আর নিচে 1 মাইনাস 0.1 ইন্টু এক্স এর ভ্যালুটা কত, এক্স হচ্ছে আমাদের জড়তার ভ্রামক যত ভাগ কমে যাবে, আমি পাশে লিখে দিচ্ছি, এখানে n1 হচ্ছে প্রথম অবস্থায় ঘূর্ণন সংখ্যা, প্রথম ঘূর্ণন, আর এখানে হচ্ছে যে এক্সটা হচ্ছে যে জড়তার ভ্রামক হ্রাস যত ভাগ কমে যাবে, 60 ভাগ কমে যাচ্ছে, এক্সের জায়গায় 60 বসালেই পেয়ে যাবো হচ্ছে আমরা আনসার পেয়ে যাবো। আর এরপরে কোশ্চেন হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ যদি হঠাৎ করে অর্ধেক হয়ে যায় তবে দিনের দৈর্ঘ্য কেমন হবে। পৃথিবীর ব্যাসার্ধ তো অনেক, মোটামুটি 6400 কিলোমিটার, হঠাৎ করে ব্যাসার্ধটা কি হয়ে যাচ্ছে, অর্ধেক হয়ে যাচ্ছে, 6400 থেকে 2 ভাগ করে দিন। এই অর্ধেক হলে এখন যেমন 24 ঘন্টায় দিন যাচ্ছে তখন কি 24 ঘন্টা হবে না কমে যাবে, সেটা বের করবো এখন। তো এটার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে যে দিনের দৈর্ঘ্য, নতুন যে দিন পাবো নতুন দিনের দৈর্ঘ্য হবে, অনেকেরই সময় যাচ্ছে না, যাদের সময়টা যাচ্ছে না তারা কাজ করতে পারেন, পৃথিবীর ব্যাসার্ধ কোনোভাবে কমিয়ে নিয়ে আসতে পারেন, দেখবেন যে দিনের মানে
দৈর্ঘ্যই কমে যাবে। তো প্রথম দিকে ছিল হচ্ছে 24 ঘন্টা মাইনাস হচ্ছে আমাদের n স্কোয়ার ইন্টু হচ্ছে 24, এইটা দিলে হয়ে যাবে। এখন বের করি 24 ইন্টু -24 মাইনাস n। এখন n তো এখানে বসে তো অর্ধেক, আমরা নর্মালি যখন হচ্ছে তক্তার ম্যাথ করি, গুলির ম্যাথ করি, তখন অর্ধেক বললে কি করি, নিচের 2টাকে n ধরি, কিন্তু এখানে এটা করা যাবে না। এখানে নিচের 2টাকে n ধরা যাবে না, কি করতে হবে, হাফটাকে n ধরতে হবে। এই যে হাফ স্কোয়ার ইন্টু 24, তাহলে কি পাওয়া যাবে, 24 মাইনাস হাফ রাউন্ড বাই 4, 6, 24 মাইনাস 6 মানে হচ্ছে আপনার পাবেন হচ্ছে 18 ঘন্টা হবে। এখন 18 ঘন্টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে n এর ভ্যালু এখানে 2 ধরা যাবে না, ধরতে হবে কত, হাফ ধরতে হবে n এর ভ্যালুটা। এরপরে কোশ্চেন, একটি বালতিতে পানি নিয়ে 1 মিটার দীর্ঘ সুতার সাহায্যে ঘোরালে বালতির 1 নম্বর কোশ্চেন, রৈখিক বেগ কমপক্ষে কত হলে পানি নিচে পড়বে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মিনিটে কতবার ঘোরালে বালতি থেকে পানি ঘুরবে না। একটা হচ্ছে আমি বালতি দিয়ে এভাবে ঘোরাবো, এভাবে যদি ঘোরাই নর্মালি কি হয় যে বালতি যখন উপরে যায় পানিটা নিচে পড়ে যাবে, কিন্তু একটা মিনিমাম একটা ভেলোসিটি থাকলে সেটা কি হবে, যে পড়বে না, সে ওভাবেই থাকবে, এইটা। এখন সেটা দিয়ে আমরা ভেলোসিটি বের করতে হবে। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে মিনিটে কতবার ঘোরাতে হবে, প্রতি মিনিটে এখন এভাবে কতবার ঘোরাবো সেটা বের করতে হবে। তো প্রথমটার সলিউশনটা করি, যে রৈখিক বেগ লাগবে, রৈখিক বেগটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ভি এর ফর্মুলা হচ্ছে √r/g, এইটা একদম ডিরেক্ট ফর্মুলা ইউজ করে দিবেন, যে রৈখিক বেগ কত, ভি হচ্ছে √r/g। এখন মান বসাই, ইকুয়াল √r এর ভ্যালু কত, যে 1 মিটার দীর্ঘ সুতা, এটাই হচ্ছে r এর ভ্যালু, তাহলে 1 ইন্টু 9.8, তাহলে এটাই কিন্তু আমাদের r, 1 মিটার দীর্ঘ সুতাই হচ্ছে r। এরপরে বলছে মিনিটে কতবার, মিনিটে মানে কি 60 সেকেন্ডে ঘোরাতে হবে, তাহলে এখন আমরা তো ভি পেয়ে গেলাম, এই ভি ইকুয়াল লিখব 2πr ইন্টু ক্যাপিটাল N বাই হচ্ছে টি। তো বলছে মিনিটে কতবার ঘোরালে বালতি থেকে পানি নিচে পড়বে না, তার মানে মিনিটে কতবার ঘোরালে এর মানে হচ্ছে এখানে ক্যাপিটাল N এর মান চাচ্ছি, আমরা এই ফর্মুলা ইউজ করব, এখান থেকে ক্যাপিটাল Nটা পেয়ে যাব। ওখান থেকে কি পেলাম, √9.8, মানটা বসাই দিই, √9.8 ইকুয়াল কত হবে, 2 ইন্টু পাই, আর এর মান হচ্ছে 1, এন এর মান জানি না, বের করব টি। বলছে মিনিটে, তার মানে টি এর জায়গায় এখন আমি কি বসাবো, 60 বসাবো, এখান থেকে আমি পেয়ে যাব ক্যাপিটাল N এর ভ্যালু, আমরা এটাই হচ্ছে আনসার। তাই আমি আবারও বলছি যে রৈখিক বেগ বের করবো কীভাবে, √r/g ফর্মুলা দিয়ে, আর যখন বলবো যে কতবার ঘোরাবো মিনিটে, তখন হচ্ছে 2πn/t। ওকে, হ্যাঁ, কেস 12 হচ্ছে 3টি সমান বল একটি বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে, বলগুলির অন্তর্ভুক্ত কোণগুলি নির্ণয় করো। তাহলে আমাদের বলগুলো সবসময় একটা সারফেসের মাঝে অন্তর্গত থাকবে। তাহলে একটা সারফেসে যদি আমাদের অনেকগুলো বল থাকে না কেন, যতগুলোই বল থাকুক, আমাদের এই সবগুলো বলের যে অ্যাঙ্গেল থাকবে, টোটাল অ্যাঙ্গেল কিন্তু 360 ডিগ্রি। এখন সবাই মিলে যদি সাম্যাবস্থায় থাকে, এবং বলছে কি 3টি সমান বল সাম্যাবস্থায় থাকবে, তাহলে অবশ্যই এই 3টা পরস্পর সমান কোণ তৈরি করে থাকবে। তাহলে আমি 360কে আমি এই 3টা ভাগ করে দিলেই আমি পেয়ে যাব প্রত্যেক অংশে কতগুলো থাকবে। তাহলে আনসার কত আসবে, তাহলে আনসার আসবে আমাদের থিটা হবে, θ1, θ2, θ3 সব সমান, সেটা হচ্ছে 360 ডিগ্রি বাই হচ্ছে 3, তার মানে হচ্ছে 120 ডিগ্রি করে, এটাই আনসার। যদি 6টা বল সমান বল থাকতো তখন 6 দিয়ে ভাগ করতাম, 8টা সমান বল হলে 8 দিয়ে ভাগ করতাম, 7টা সমান বল হলে 7 দিয়ে ভাগ করতাম। এরপর বলা হচ্ছে কেস নাম্বার 13-এ 6 নিউটন মিটার টর্ক প্রয়োগে 4 বার বৃত্তপথে ঘোরানো হলো, কৃতকাজ কত। অনেকেই বলবে ভাইয়া কৃতকাজ তো 0, বৃত্তপথে ঘোরাচ্ছি না। আরে পাগল, সেটা তো আমাদের কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ 0। আমি তো বাহ্যিক বল দিয়ে যদি ঘোরাই, একটা বস্তুকে ধরে নিয়ে যাচ্ছি ভাবে, আমি যে ধরে নিয়ে যাচ্ছি, এখন বৃত্তপথে ঘোরাচ্ছি না, আমার কাজ হবে না। যদি এটা যদি আমি সুতা দিয়ে টেনে করতাম, তখন কেন্দ্রমুখী বল দ্বারা কাজ 0, কিন্তু বাহ্যিক বল দ্বারা কাজ কিন্তু থাকবে এখানে। আর এখানে তাই বলছে যে বাহ্যিক বল দ্বারা কৃতকাজটা বের করতে বলছে। তাহলে বাহ্যিক বল দ্বারা কৃতকাজের জন্য ফর্মুলা হচ্ছে আমাদের ডাব্লিউ গুলো কি থাকে, ডাব্লিউ হচ্ছে আমাদের কথা এফএস, বল ইন্টু সরণ। কিন্তু এখানে বলের পরিবর্তে টর্ক দিব, সরণের পরিবর্তে ডেল্টা থিটা বসাবো, এই হচ্ছে ফর্মুলা। টর্কের মান কত, টর্কের মান হচ্ছে 6, আর ডেল্টা থিটা 4 বার ঘোরানো হয়েছে, তার মানে একবার ঘোরালে দেবে 2π, 4 বার ঘোরালে 2π × 4,
তার মানে পাওয়া যাবে 8 পাই ইন্টু 6, 6 8 48, তার মানে হচ্ছে 48 পাই এত জুল, এটাই অ্যান্সার। ওকে, এরপরে থাকবে গতিশক্তি আর হচ্ছে ভরবেগ সংক্রান্ত ম্যাথ। যেমন হচ্ছে একটা ফিগার নাম্বার 1 বলতে পারে যে গতিশক্তি 300% বাড়ালে আমাদের ভরবেগ কত পার্সেন্ট বাড়বে, আবার ভরবেগ 300% বাড়ালে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে। এই দুইটা ম্যাথ এটা আমাদের খুবই পেন দেয় অ্যাডমিশনে, স্টুডেন্টরা সময় বুঝতে পারে না ভাই কিভাবে কি করব। এটা হচ্ছে তুমি যদি হাতে কলমে মানে মুখে মুখে করতে পারো খুবই ভালো, তোমার টাইম অনেক সেভ হবে। তুমি খাতা কলমে করতে যাবা তোমার অনেক টাইম লাগবে। চলো আমরা দেখি কিভাবে হাতে কলমে করা যায়। 300% বাড়াবো, তার মানে প্রথমে যে ইকে ছিল সেটা শুধু ইকে, আর নতুন যে ইকে প্রাইম পাচ্ছি, নতুন ইকে প্রাইমটা কত হবে, নতুন ইকে প্রাইম হবে ওইটার 300% বাড়াচ্ছে, তার মানে কি ওইটা 3 গুণ বাড়াচ্ছে। আগে ছিল ইকে, আমি একটা নতুন 3 গুণ বাড়ালে হবে 3 ইকে, টোটাল কত হবে 3 ইকে প্লাস ইকে, সেটা হচ্ছে আমাদের 4 ইকে হবে। এটা কি বুঝতে পারতেছো কিনা? আমি আবারও বলছি, আমি 300 গুণ বাড়াবো। যেমন আমার কাছে 1 টাকা আছে, আমি যাচ্ছি এটা 100% বৃদ্ধি করব, তার মানে কি দ্বিগুণ করব, 2 টাকা হবে। আমি যদি 1 টাকার 300% বৃদ্ধি করি তো 3 টাকা বাড়াবো মানে 4 টাকা হবে। এইভাবে আমি তো 100 গুণ করব না, 100% বৃদ্ধি করা, 100% বৃদ্ধি করা দ্বিগুণ করা, 200% বৃদ্ধি করা মানে কি 3 গুণ, সরি হ্যাঁ 100% বৃদ্ধি করা মানে কি এটাকে দ্বিগুণ করা, 200% বৃদ্ধি করা মানে 3 গুণ করা, এইভাবে বাড়াচ্ছি আমি। তাহলে 300% বৃদ্ধি মানে 3 গুণ বাড়াচ্ছি, তাহলে কত হবে যে আগের 1 গুণ আর নতুন 3 গুণ 4 গুণ হবে। তাহলে এখন আমাদের প্রথম অবস্থায় কি ছিল আমাদের পি, এখন কি পাবো পি প্রাইম পাবো, এখন পি প্রাইম অনুপাতটা বের করতে পারলেই পেয়ে যাবো আমরা। তাহলে আমাদের পি প্রাইম বাই পি কত হবে, পি প্রাইম বাই পি, পি এর সাথে ফর্মুলা কি, ই কি হচ্ছে আমাদের পি স্কোয়ার বাই হচ্ছে 2m, এটা ফর্মুলা। তাহলে পি এর সাথে ই কে সমানুপাতিক সম্পর্ক, তার মানে হচ্ছে যে ই কে প্রাইম স্কোয়ার বাই হচ্ছে কত ই কে প্রাইম স্কোয়ার কত হবে, সেটা হচ্ছে আমাদের ই কে প্রাইম স্কোয়ার হচ্ছে 4 মানে 16 ই কে, তাহলে 16 ই কে স্কোয়ার, নিচে হচ্ছে জাস্ট ই কে স্কোয়ার, কেটে যাচ্ছে, তার মানে কি 16 থাকতেছে। তার মানে দেখুন পি প্রাইম সমান হচ্ছে 16 ইন্টু পি, তার মানে নতুন যে ভরবেগ আগেরটা 16 গুণ হচ্ছে, আগেরটার কত গুণ 16 গুণ হচ্ছে, 16 গুণ যদি হয় তাহলে বৃদ্ধি কত, সুতরাং বৃদ্ধি হচ্ছে আমাদের 15 গুণ, 50, বৃদ্ধি কত, বৃদ্ধি হচ্ছে 15 গুণ। তাহলে এখন 15 গুণ যদি বৃদ্ধি পায় তার মানে কি 15কে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 1500, তারপরে পি বাড়বে হচ্ছে আপনার 1500% বাড়বে, এটা হচ্ছে আনসার। দেখুন এটা খুবই ট্রিকি, হাতে কলমে করলে ভালো। হ্যাঁ আবার বলতেছি আমি 300% বাড়াবো মানে 4 গুণ করবো, তো 4 গুণকে আমি যখন পি এর সাথে ইকে সম্পর্ক স্কোয়ারের সম্পর্ক, ও সরি ভুল হয়েছে একটু, এটা হচ্ছে রুট অফ আর দিয়ে আসবে, রুট অফ আর ইকে প্রাইম রুট অফ আর দিয়ে আসবে। তাহলে রুট অফ আর যদি হয় তাহলে মানে কি এটা হচ্ছে আমাদের 4 ইকে, 4 লিখে নিই 4 ইকে বাই হচ্ছে ইকে, আর সবটাকে রুট অফ আর করবো, ইকে কেটে যাবে, থাকবে কত আমাদের জাস্ট 2 থাকবে 2, তাহলে পি প্রাইম হচ্ছে কত আমাদের 2p মানে কি এখন দ্বিগুণ হচ্ছে, আগে ছিল পি এখন হচ্ছে 2p হওয়া মানে হচ্ছে আমাদের বৃদ্ধি কত 100% বৃদ্ধি করা, 100%, 1500 এটা হবে আমাদের 100% বৃদ্ধি, 100% বৃদ্ধি হবে এটা। ওকে, আর যদি ভরবেগ 300% বাড়ে তাহলে গতিশক্তি কত বাড়বে, তাহলে প্রথম ভরবেগ ছিল পি আর সেকেন্ড ভরবেগ সে পি প্রাইম, সেটা হচ্ছে কি 300% বাড়ানো মানে হচ্ছে নতুন 3p আর আগের পি যুক্ত করলে 4p হবে। তাহলে পি এর সাথে এর সম্পর্ক কি হচ্ছে আমাদের ই কে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের সমীকরণ সম্পর্কটা। এটা যদি সম্পর্ক হয় তাহলে আমরা কি লিখতে পারি, এখন লিখতে পারি যে ই কে প্রাইম দরকার, ই কে প্রাইম বাই ই কে অনুপাত করলে কত আসবে আমাদের পি প্রাইম বাই হচ্ছে পি, এটাকে স্কোয়ার করে দিব, পি প্রাইম কত 4p, তাহলে 4p কে স্কোয়ার করব, নিচে হচ্ছে জাস্ট পি কে স্কোয়ার করবো পি স্কোয়ার, তাহলে 16p স্কোয়ার বাই হচ্ছে পি স্কোয়ার, তার মানে জাস্ট 16 হবে। এখানে লিখতে পারি ই কে প্রাইম হবে 16 ইন্টু ই কে হবে, তার মানে গতিশক্তি হচ্ছে আগের গতিশক্তি 16 গুণ। কিভাবে হচ্ছে, আগে তো 1 গুণ ছিল, নতুন 15 গুণ বাড়তেছে, সুতরাং হচ্ছে আমাদের ই কে বৃদ্ধি কত, ই কে বৃদ্ধি হচ্ছে আমাদের 15 গুণ, আর 15 গুণ মানে হচ্ছে আমাদের যেটাকে বলি আমরা 15কে 100 দিয়ে গুণ করলে 1500% হবে, তার মানে ই কে বাড়বে কতটুকু, এটা হচ্ছে 1500%। তো এইভাবে হচ্ছে আমরা এটাকে সলভ করতে পারি।
এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের এমসিকিউতে অনেক কাজে লাগবে। তুমি যদি ম্যাথ করতে যাও এটা নিয়ে অনেক সময় লাগবে, তুমি এভাবে করে ফেলতে পারো যে কি হচ্ছে 15 গুণ বৃদ্ধি 1500% হবে। একটা বল দিয়ে তিনটা সমান ভরের বস্তুকে আমি টানবো, তিনটা বস্তু ভর কিন্তু সমান থাকবে এবং এই দড়ির মাঝে কোথাও গিট দেওয়া থাকবে না। গিট দিলে কিন্তু বলের বিভাজন হয়, তখন একটু আমাদের ইকুয়েশনটা খুব কঠিন হয়ে যায়। তো গিট ছাড়া আমরা সলভ করতেছি এটা। তো এক বল যদি দিয়ে তিনটা কি লিনিয়ারলি আছে না, তাহলে এই বলটা 3 ভাগে ভাগ হয়ে যাবে, কিছু অংশ এ নিবে, কিছু অংশ ও নিবে, কিছু অংশ ও নিবে। এখন কিভাবে ভাগ হবে সেটা হচ্ছে ভরের অনুপাতে ভাগ হবে। তাহলে এটা এই তিনটা ভর যদি সমান হয় তার মানে কি তিনটা সমান বল নেবে, তার মানে কি এফ এর 3 ভাগ হয়ে যাবে। তাহলে লিখতে পারি আমি এই তিনটা বল এফ এ এফ বি এফ সি সমান, তাহলে এফ এ ইকুয়াল এফ বি ইকুয়াল হচ্ছে এফ সি, এবং সেই বলগুলো হবে আমাদের মূল বলের 3 ভাগের 1 ভাগ F/3। এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই আনসার। ওকে, আশা করি এই ক্লাসটা ভালো লেগেছে। আমরা হচ্ছে যে যেটা করব সামনে হচ্ছে ক্লাসগুলোতে হচ্ছে চ্যাপ্টার 5 চ্যাপ্টার 6 থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে এরকম শর্ট টেকনিক সহ হচ্ছে আমরা ক্লাস দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।